গতকাল একটি অনুষ্ঠানে তারেক রহমানের সামনে আমার দেশ সম্পাদক যারা মাহমুদুর রহমানের কিছু বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক দেখছি। মানে জনাব তারেক রহমান গত 17 বছরের ইতিহাস জানেন টানেন না, এ ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। এটা নিয়ে মূলত কথা বলতে চাই। এটার বিপক্ষে অনেক যুক্তি আছে, খুবই যৌক্তিকভাবে অনেকে সেটা হাজির করেছেন, কিন্তু আমি আসলে এই কারণটা খোঁজার চেষ্টা করব কেন জনাব মাহমুদুর রহমান এই ধরনের একটা বক্তব্য দিতে গেলেন। তার আগে আর একটা কথা একটু বলে রাখা দরকার, জনাব মাহমুদুর রহমানের আরও কিছু বক্তব্য তিনি ওখানে দিয়েছেন, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তাদের একটা প্রোগ্রাম ছিল, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, নিজেও কিছুটা কথা বলেছি। তো সেখানে যারা মাহমুদুর রহমান আবার কিছু সাংবাদিকের নাম আনেন যারা শেখ হাসিনার সময় নির্যাতিত হয়েছিলেন, এবং উনি দাবি করছেন ওই সময় কেউ কথা বলেনি, বিশেষ করে মিডিয়া সম্পাদকেরা চুপচাপ ছিলেন। উনি যে কথাগুলো বললেন এই কথাগুলো ঠিক না। আসলে আমরা নয়া দিগন্ত, সংগ্রাম অফিস, এরকম বিভিন্ন জায়গায় যখন সরকারি দলের, তখনকার সরকারি দল আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা হয়েছে, সরকারের দিক থেকে নিপীড়ন হয়েছে, ইনফ্যাক্ট মাহমুদুর রহমান নিজে নির্যাতিত মানুষ ছিলেন, তার রক্তাক্ত শার্ট বাংলাদেশের শেখ হাসিনার নির্যাতন একটা ব্র্যান্ডিং হয়ে থাকবে, যেটা কথা ইভেন জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেছেনও। ওই সময় আসলে প্রচুর প্রতিবাদ হয়েছে, স্টেটমেন্ট হয়েছে, সম্পাদকীয় লেখা হয়েছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, স্বৈরাচারীর সময়ে, মানে শেখ হাসিনার সময়ে যেভাবে আসলে প্রতিবাদ করা গেছে, যতটুকু করা গেছে, আর এখনকার দুটোর পরিবেশ একই না। এটা খুব স্বাভাবিক। মারাত্মক রকম একটা স্বৈরাচারী সরকার, সেটা প্রথম দিকে ফ্যাসিস্ট এবং পরে আপাত অবস্থায় একটা মাফিয়ায় পরিণত হওয়া সরকারের বিরুদ্ধে বহু মানুষই কথা বলার সাহস করেননি দেশের ভেতরে থেকে, দেশের বাইরে থেকেই করেননি বহু মানুষ। আমরা আজকে 5 আগস্টের পরে বহু মানুষকে বিরাট বিরাট বিপ্লবী সাজতে দেখি যারা বাইরে থেকেও কথা বলেননি, দেশে থাকতে তো দূরেই থাকুক। তো সুতরাং দুটো পরিবেশ ঠিক এক না। কিন্তু উনি যেটা বলছেন যে কেউই কিছু বলেনি, এই তথ্যটা আসলে একেবারেই ঠিক না। কারণ প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণের পর, হামলার পর, আগুন জ্বালানোর পর ওই আলাপগুলো যখন এসেছিল, তখনও আমি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ডকুমেন্ট ছড়িয়ে পড়তে দেখেছি। যাই হোক, মূল বিষয়টাতে আসি। জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে তিনি কিছু কথা বলেছেন। তিনি কি বলছেন আমি একটু পড়ি। বক্তব্যটা এরকম: শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেননি। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, ভেবেছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি আরো বলেন, তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার লোকজন আপনাকে যা বলেছে সেটাই আপনি শুনেছেন, এখন মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন। মিডিয়ার নতুন বন্ধুরা, এই কথাটা খেয়াল রাখবেন। তিনি আরো বলেন, আপনি মনে করেছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন, সেখানে আমি সেখানে ছিলাম। আমার যতদূর মনে হয় তিনি 15 মিনিট সময়ও চেয়েছিলেন সেই বর্ণনা করার জন্য। সেই ইতিহাস আমি বর্ণনা করব। উনি বলছেন, আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস, বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না, সেই ইতিহাস আমি বর্ণনা করব। মানে মাহমুদুর রহমান সেই ইতিহাস জানেন, তারেক রহমান যেটা মনে করছেন সেটা ইতিহাস নয়। 17 বছর তারেক রহমান ছিলেন না, তবে মাহমুদুর রহমান গত 6 বছর দেশে ছিলেন না, টার্কিতে, টার্কি না, এটাকে তুর্কিয়ে বলতে হয়, উনি তুর্কিয়াতে ছিলেন, সেখান থেকে বাংলাদেশে এসছেন 6 বছর, সবচেয়ে ঘটনাবহুল 6 বছর তিনি ছিলেন না। সুতরাং তারও একটা গ্যাপ আছে। তার চাইতে যদি আমি যেহেতু 1 সেকেন্ডের জন্য শেখ হাসিনার সময়ের কোনো দেশে যাইনি, দেশের মধ্যে ছিলাম, তাহলে কি আমি দাবি করব যারা মাহমুদুর রহমানের চাইতে আমি অনেক বেশি বাংলাদেশের ইতিহাস জানি? কারণ আমি তো এই গত 6 বছরও দেশে ছিলাম, প্রতিটা সেকেন্ড। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, অভ্যুত্থান যখন পুরোপুরি মারাত্মক পর্যায়ে চলে যায়, দেশে থাকা অনেক অ্যাক্টিভিস্টও দেশ থেকে চলে গিয়েছিল। আমি শেষ দিন পর্যন্ত দেশে ছিলাম। তো আমি কি দাবি করব এই ইতিহাস আমি সবচেয়ে বেশি জানি, যে কারো চেয়ে বেশি জানি? দেশে থাকলে ইতিহাস বেশি জানা যায়। আমরা একটু আসি, একটা উদ্ভট দাবি, একটা উদ্ভট অ্যানালজি তিনি টেনেছেন মুজিবের সাথে তারেক রহমানের। এটা উদ্ভট, হাস্যকর। কারণ হলো, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, জেলের প্রকোষ্ঠ থেকে তিনি পুরো ডিটাচড ছিলেন পৃথিবীর সাথে।
আর তারেক রহমান ছিলেন এক্সাইলে, এবং এই যুগটা দেখতে হবে, যে যুগটা মুহূর্তে জাস্ট আ ফোন অ্যাওয়ে একটা দেশ। আস্তে আস্তে তিনি পরবর্তী সময় যখন আসলেন, তখন ভিডিও কলসে কানেক্টেড থাকা, দেখা, সবকিছু সম্ভব। তিনি বিদেশে বসে বসে গ্রাসরুট পর্যায়ের মিটিং পর্যন্ত কানেক্টেড থেকেছেন। তাহলে এই তুলনাটা খুবই হাস্যকর হয়ে গেল না? জনাব তারেক রহমান উনি এসব শব্দ ব্যবহার করেন না। তিনি তার বক্তব্যে খুবই বিনয়ের সাথে জবাব দিয়েছেন যে দেশে থাকার মতো না হলে অনেক ক্ষেত্রেই তিনি, প্রায় পুরো ক্ষেত্রে এগুলো বিনয়ের সাথে বলেছেন, কিন্তু আমরা দেখেছি তিনি কতটা কানেক্টেড পুরো সময়টাই ছিলেন। পুরো দল পরিচালনা করেছেন দেশের বাইরে বসে বসে, এবং এই পরিচালনা এতটাই করতে পেরেছেন যে শেখ হাসিনা চেষ্টা করে দলটা ভেঙে ফেলতে পারেনি, দলের অনেককে ভাগিয়ে নিয়ে নির্বাচনে আনতে পারেন 2024 সালের আমিরামি নির্বাচনে। আর সেখানে বসে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে জুলাই গণ অভ্যুত্থানে, সেটা উনি জানবেন না? হতেই পারে না। বরং উল্টো, এই মুভমেন্টের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তিনি। নেহাত তিনি বিনয়ী বলে এই ক্রেডিটটা নিতে চান না, কিন্তু আমরা বিভিন্ন জনের আলাপচারিতায় জানতে পেরেছি কিভাবে তিনি, তার দল তো বটেই, এই তার দলের নেতাকর্মীর বাইরেও অন্যান্য অ্যাক্টিভ যারা আছেন তাদের সাথে কিভাবে কমিউনিকেট করে এই মুভমেন্টে প্রত্যেককে রেখেছেন। এমনকি যেসব ছাত্রকে আমরা দেখি তাদের সাথেও তিনি মিটিং করেছেন, নির্দেশনা দিয়েছেন, নানান আলাপ করেছেন। এই ব্যাপারগুলোর ডকুমেন্ট আমাদের সামনে আছে। সুতরাং তিনি শুধু জানেন তা না, তিনি এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন যারা মাহমুদুর রহমান এই উদ্ভট আলাপটা কেন আনছেন, আমি রাদা সেটা আলোচনা করি। আপনারা অনেকেই এই কথাগুলো বলেছেন। খেয়াল করে তিনি বলছেন মিডিয়ার নতুন বন্ধুরা যা বলেছে, তার মানে উনিও মিডিয়ার বন্ধু সম্ভবত আর নন ওই রকম, তাই নতুন বন্ধু বলে কাউকে কাউকে একটু খোঁচা দিচ্ছেন। কে হতে পারে? প্রথম আলো, ডেইলি স্টার ইদানিং বেশ খানিকটা এন্ডোর্স করছে বিএনপিকে, করবেই তো। রীতিমতো তাদের পত্রিকা অফিস জ্বালিয়ে দেয়া হয়, এবং সেই পত্রিকার বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা উৎপাদন করে যান কিছু ব্যক্তি, যে ব্যক্তিদের সাথে যারা মাহমুদুর রহমানের গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। শুধু না, প্রকাশ্যে তারা মাহমুদুর রহমানকে গুরু হিসেবে উপস্থাপন করেন। মাহমুদুর রহমানের একটু খারাপ লাগার কথা, তিনি নিজেও একটা পত্রিকা চালান, সেই পত্রিকাটা ভেবেছিলেন অনেকে খুব বড় ট্র্যাকশন পাবে, কিন্তু ওটা পায়নি। সো একটু খোঁচা আছে। আমি ধারণা করি তিনি হয়তো যেভাবে বিএনপির উপরে প্রভাব রাখতে চেয়েছিলেন সেটা পেরে উঠছেন না। আর কেন তাহলে এটা করছেন? এটা একটা ক্ষোভ আছে, ঈর্ষা আছে, হতেই পারে। একই সাথে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, তাদের এক ধরনের পরিকল্পনা সম্ভবত, আমি ওনাকে তো দেখিনি, কিন্তু উনি এভাবে না বলে থাকলেও, ওই যে বললাম, তার সাথে অ্যালাইন্ড মানুষজন দেশের ভেতরে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের বাইরে, খুবই পরিচিত অ্যাক্টিভিস্টরা, খুবই ইনফ্লুয়েন্সাররা এই দেশে একটা বিপ্লবী সরকার করে ক্ষমতা দখল করে ফেলবো, সরকার থাকবে না, সংবিধান থাকবে না, ছুঁড়ে ফেলে দেবো, ডিক্রি দিয়ে দেশ চলবে, তারপর কোনো একদিন একটা গণপরিষদ হবে, একটা সংবিধান রচিত হবে, তারপর কোনো একদিন নির্বাচন হয়ে আমাদের একটা রেগুলার সরকার আসবে। এই খোয়াব ছিল অনেকের, এবং ওই যে বললাম, তাদের অনেকে প্রকাশ্যেই গুরু মেনে তাকে উল্লেখ করেছেন। সো ওই যে নেক্সাসটা, সেই নেক্সাসটা ফাইনালি পরাজিত হয়েছে। বাংলাদেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিছু সমস্যার চেষ্টা হলেও আরও হতে পারে, আবারও হতে পারে। সেই পরিস্থিতি আর নেই যে নির্বাচনকে ভণ্ডুল করে ফেলা যাবে, বানচাল করে ফেলা যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি সম্ভবত হতাশ, ওনাদের ন্যারেটিভ আর বাজার খায়নি, তাই নতুন তাদের যে ন্যারেটিভ আছে এটা এবার বিএনপির ঘাড়ে দিয়ে, বিএনপিকে দিয়ে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারেন। এবার যেহেতু আর তাদের সেই চেষ্টা যেটা ছিল, ইচ্ছে যেটা ছিল, সেটা বাস্তবায়িত হচ্ছে না, এমনকি বিএনপির বিরুদ্ধে জামায়াত তেমন কিছু করে উঠতে পারবে না। তাহলে কি করা যায়? তাহলে জনাব তারেক রহমান আপনি বলছেন, মানে টোনটা এরকম যে আপনি তো জানেন না এর মধ্যে এটা হয়েছে, এর মধ্যে আসলে ইসলামিস্টদের বিপ্লবী বলেন তারা, তাদেরই বিপ্লব, তারাই সবকিছু করেছে, আপনারা তো পারেন নাই, ওরা এসে করেছে, ওদের কারণে আপনি আজকে দেশে ফিরতে পেরেছেন, আপনার মা মুক্তি পেয়েছেন। যেসব কথা আমরা মিডিয়াতে বলতে শুনি অনেকে, তাদের হয় অনেকে ইভেন এনসিপির লোকজন এই ধরনের আলাপ সামনে আনে। সো এই ইতিহাস গেলাতে চাইতে পারেন তারা জনাব তারেক রহমানকে। তাদের চেষ্টা বা চিন্তা সেরকম ছিল, খোয়াব সেরকম ছিল, আমরা বলতে পারি। কিন্তু যে বললাম, জনাব তারেক রহমান খুব সফট ভাষায় কথা বলেন, কিন্তু তার কথার মধ্যে খুব দৃঢ়তা ছিল। আসলে তিনি বাংলাদেশের খুঁটিনাটি জানতেন। আজকের যুগে বসে জেলে না থাকলে খুঁটিনাটি খুব ভালোভাবে জানা যায়, জানা তো যাই,
পরিচালনা করা যায়, যে গণ অভ্যুত্থান এবং গত 17 বছরের যে ইতিহাসের কথা বলেন, বহু ক্ষেত্রে জনাব তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আর কেউ একজন দাবি করছে যে তিনি এটা জানেন না। ইটস জাস্ট আউট অফ ফ্রাস্ট্রেশন। এই পক্ষটা ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড বোধ করছেন। সেই ফ্রাস্ট্রেশন থেকে মরিয়া হয়ে এখন চেষ্টা করছেন যদি কোনোভাবে নিজেদের ন্যারেটিভ জনাব তারেক রহমানকে কিছুটা হলেও গেলানো যায়, তাদের হয়তো একটা শেষ রক্ষা হলেও হতে পারে। কিন্তু আমি দুঃখিত, এই পরিস্থিতি বাংলাদেশে ঘটছে না। কারণ বাংলাদেশে 17 বছরে কি ঘটেছে না ঘটেছে সে সাক্ষ্য দেওয়ার মতো জনাব তারেক রহমানের যদি আরো কিছু অতিরিক্ত তথ্য প্রয়োজন হয়, যথেষ্ট ডকুমেন্টস আছে। এর বাইরে যদি কাউকে প্রয়োজন হয়, প্রচুর মানুষও আছে। আর ওই যে বললাম, দেশে থাকায় যদি প্রধান কারণ হয়ে থাকে, তাহলে জনাব মাহমুদুর রহমানের চাইতে উনি তখন অন্তত শেষ 6 বছর ছিলেন না, আর বহু 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 মানুষ দেশে রয়ে গেছে যারা জনাব তারেক রহমানকে আরো বেশি তথ্য দিতে পারেন। মায়ের ভীষণ অসুস্থতার পরও কেন দেশে ফিরছেন না তারেক রহমান, এই তীব্র সমালোচনার জবাব যখন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দিয়েছেন তারেক রহমান, তারপর আসলে এটা নতুন করে আরো বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। সেগুলো নিয়ে কথা বলতে চাই, এবং যেসব প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো সঠিক কিনা বা এই প্রেক্ষাপটে তার কি করার ছিল সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে এটুকু হয়তো আপনারা খেয়াল করেছেন সবাই, সেটা হলো বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে, অ্যাটলিস্ট অবনতি হয়নি, স্থিতিশীল আছে। এবং তিনি যদি এরকম স্থিতিশীল থাকেন এবং আস্তে আস্তে কিছুটা উন্নতি করেন, আমরা খবর এটা পেয়েছি যে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আমরা জানি 5 আগস্টের পরবর্তী সময় তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। উদ্দেশ্য ছিল লিভার ট্রান্সপ্লান্ট করা যায় কিনা সেই ইভ্যালুয়েশন করা, এবং জানানো হয়েছে সেটা সম্ভব না, তার বয়স এবং যে পরিস্থিতি আছে এটা আর হচ্ছে না। আমরা খুবই এক্সপেক্ট করব, বারবার বলছি, বেগম খালেদা জিয়া যত বেশি দিন সম্ভব আমাদের সাথে থাকুন, বিশেষ করে আমাদের এই ডেমোক্রেটিক ট্রানজিশনের টাইমটাতে যে টার্ময়েলের প্রবাবিলিটি আছে, সে সময় তার মতো একজন অভিভাবক যাকে অবিশ্বাস্যভাবে প্রত্যেকটা দল মতের মানুষ সমর্থন করে, পছন্দ করে। এমনকি আওয়ামী লীগও মনে হয় তাকে এখন পছন্দ করবে, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে পূর্ণ সুযোগ থাকার পরও প্রতিশোধ নেয়ার কথা বলা দূরেই থাকুক, ন্যূনতম বক্তব্যেও তিনি দেখাননি তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ আছে। অসাধারণ স্টেটস পারসন হিসাবে তিনি ওই সময় নিজের পরিচয় দিতে পেরেছিলেন। যাক, মূল আলোচনায় আসি। তারেক রহমানের দেশে ফেরা এবং তার যে জবাব, সেটাকে কেন্দ্র করে অনেক রকম প্রশ্ন নতুন করে হাজির হয়েছে। সরকার রেসপন্ড করেছে, কেউ কেউ তার এই বক্তব্যকে ধরে নতুন প্রশ্ন তৈরি করে এটা বোঝানোর চেষ্টা করছেন যেন তারেক রহমান যদি এই দেশের হাল ধরেন, আমাদের সমূহ বিপদ আছে। তিনি আমাদের মনে থাকার কথা, গ্রোসলি তিনি যে কথাগুলো বলেছিলেন আসলে সেটা হচ্ছে, তিনি দেশে আসার ক্ষেত্রে এটা তার সুযোগ অবারিত নয় এবং এটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। এবং তিনি এটাও বলেছেন যে এটা খুব বিস্তারিত কথা বলার স্কোপ নেই। এটা মানতে আমরা প্রস্তুত আছি। তার এই বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে এবং এই অস্পষ্টতার পরিকল্পিত। এটা একটা রিটার্ন স্টেটমেন্ট, এটা কোনো হঠাৎ করে আসা একটা প্রশ্নের জবাবে তিনি মুখে বলে ফেলেছেন তা না। একটা রিটার্ন স্টেটমেন্ট মানে পরিকল্পনা করে এটা লেখা হয়েছে এবং অতটুকুই বলতে চেয়েছেন। ইনফ্যাক্ট তাকে রেসপন্ড করতে হতো, কারণ মা মৃত্যু পথযাত্রী, এমনকি তিনি আমাদের মাঝ থেকে চলে যেতে পারেন এই প্রবাবিলিটি আছে। সেই প্রবাবিলিটিতে তার সন্তান কেন আসছে না, এটাকে ঘিরে একটা নোংরা রাজনীতি শুরু হয়ে গিয়েছিল। সুতরাং তাকে এটা অ্যাড্রেস করা আসলে দরকার ছিল। কিন্তু হ্যাঁ, সেই প্রশ্ন আসতেই পারে, কেউ বলতেই পারেন যে উনি অ্যাড্রেস করে নতুন ঝুঁকি তৈরি করলেন কিনা, কারণ এই ধরনের নতুন নতুন প্রশ্ন আসলো। কি প্রশ্ন আসলো? প্রথম, মানুষ কারণ খোঁজার চেষ্টা করছে কেন এটা তার হাতে না। অনেকগুলো প্রশ্ন। তাহলে কি সরকার তাকে আসতে দিচ্ছে না? এই প্রসঙ্গে আমরা যদি বলি, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব জানিয়েছেন যে সরকারের দিক থেকে কোনো রকম কোনো বাধা নেই। কেউ কেউ খোঁজার চেষ্টা করলেন তবে কি প্রস্তুতি শেষ হয়নি? আমরা জানি যে তাদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ির অর্ডার করা হয়েছে, সেটা কি আসেনি? অস্ত্রের লাইসেন্স কি হয়নি? এসব কেউ কেউ এমনকি সেনাবাহিনীর একটা অংশ এই ব্যাপারে দ্বিমত প্রকাশ করছে কিনা সেটা বলছেন, কারণ 1-11 সময় তার সাথে অত্যন্ত বাজে আচরণ করা, তাকে নির্যাতন করা একটা অংশ সেনাবাহিনীতে কি এখনো আছেন, বা না থাকলেও তাদের কেউ কি আছেন, তারা কেউ কি সমস্যা করতে চাইছেন? প্রশ্নগুলো এভাবে আসছে, আমি জাস্ট এগুলো উত্থাপন করছি। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনায় এসছে, যেটা আসলে চরম বিতর্ক তৈরি করেছে, সেটা হলো এই বিদেশি কোনো শক্তি এটার সাথে জড়িত আছে কিনা।
বিবিসি বাংলা একটা বিস্তারিত রিপোর্ট করেছে, আপনার রিপোর্টটা চাইলে পড়ে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে এরকম, তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ, কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। হয়েছে কি, বিবিসির এই কথাটাও খুবই ভেগ ধরনের। আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে, এবং এখানে কেউ কেউ আবার এটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। দুটো দেশের নাম আসছে এখানে, ভারত এবং আমেরিকা। তাদের গ্রিন সিগন্যাল নাকি লাগবে তিনি দেশে আসার জন্য। আমি নিশ্চিত নই, মানে এটা আবার আমি বলি সব সময় যে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে আমরা সবকিছু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। বিষয়গুলো এত সরল না। পৃথিবী যেভাবে চলে, যেভাবে কাজ করে, এর মধ্যে ইন্টারন্যাশনাল পলিটিক্স থাকে, জিও পলিটিক্স থাকে, সেগুলোর ভিত্তিতে অনেক সময়ই আমাদের মতো দুর্বল ছোট দেশের অনেক সিদ্ধান্ত প্রভাবিত হয়। এটা ভুল না, এটা হতে পারে। সুতরাং বাংলাদেশের ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার সাথে আমেরিকার স্বার্থ তো জড়িত আছে, ভারতেরও স্বার্থ জড়িত আছে। ফর দ্য টাইম বিং ভারত ডিফিটেড হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ভারত ফিরে আসার চেষ্টা করবে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফর্মে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিদেশি শক্তি কার্যকর থাকে, খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার এই প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে তিনি যদি এরকম শক্তির প্রভাবেই দেশে ফিরতে না পারেন, তাহলে যখন জাতির ক্রান্তি লগ্নে যদি দায়িত্বে থাকেন তাহলে তিনি কি করবেন। প্রশ্নটা খুব ভালো হয়নি। কেন বলছি, আমরা ধরে নিলাম, কাগজে কলমে বলছি, আমরা ধরে নিলাম, এটাও বলছি ধরে নিলাম ভারত আমেরিকার কারণেই তিনি এখন ফিরতে পারছেন না, তাদের সাথে নেগোসিয়েশন বা কোনো একটা কিছু সেটেলমেন্ট, কিছু একটা তাদের সাথে ডিলিং, আন্ডারস্ট্যান্ডিং, হোয়াট এভার কিছু একটা হবে, তারপর তিনি আসতে পারবেন। একটা মানুষ যিনি রাষ্ট্রের ক্ষমতায় নেই, যিনি জাস্ট এই মুহূর্তে একটা দলের প্রধান এবং সরকার অন্য একটা, যে সরকার অনেক ক্ষেত্রেই কোনো কোনো দেশের ভালো প্রভাব আছে সেই সরকারের, বিশেষ করে আমেরিকার প্রভাব আছে বলে তো আলাপ আছেই। তো সেই সরকারের সময়ে তিনি যখন আসতে পারছেন না, তাদের সাথে নেগোশিয়েট করতে হচ্ছে, তাদের সাথে কথা বলতে হচ্ছে, তাদের সাথে এক ধরনের ব্যাকফুটে থেকে আলাপ করতে হচ্ছে, কারণ তিনি দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন, দীর্ঘ সময়, 16-17 বছর হয়ে গেল। সেই মানুষটা যখন প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন, এবং বিএনপি একটা ভূমিধ্বস বিজয় পাবে, নিশ্চিত থাকতে পারি আমরা। মানে অনেকে জামাত আর ইসলামী দল মিলে একটা খোয়াব দেখেন, সরকার গঠন করে ফেলতে পারে। সরকার গঠন দূরেই থাকুক, তারা রেসপেক্টেড নাম্বার, মানে মোটামুটি কাজ চলবে, সম্মানজনক একটা সিটও তারা পাবে বলে আমি মনে করি না। যাই হোক, সেই ডিবেটে ঢুকছি না। একটা ভূমিধ্বস বিজয় দিয়ে ক্ষমতায় আসা একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, তিনি এই দেশগুলোর চাপ মোকাবেলায় কাজ কেন করতে পারবেন না? তিনি তো শেখ হাসিনা নন, কারণ তিনি ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চুরি করে তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় থাকছেন না। তিনি ক্ষমতায় যদি যান, এই দেশের জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত হয়ে যাবেন। সুতরাং তিনি ক্রান্তি লগ্নে ভারত আমেরিকার কথা শুনে দেশের স্বার্থের বিপরীতে কাজ করতে হবে, এটা ভুল। তবে আমি সবসময় যেটা বলি, গণতান্ত্রিক সরকার হলেও বড় দেশগুলো তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করে। সুতরাং ওরকম কিছু যদি হয়েও থাকে, সেটা ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি করবে না। আর এটা একটা ফ্যাক্টর কিনা, আমি যদি সেই আলোচনায় যাই, আমার কাছে মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো বিদেশি রাষ্ট্রের প্রভাব, মানে ভারতের কোনো প্রভাব এখানে থাকতে পারে বলে আমার মনেই হয় না। আর যদি ভারত তারেক রহমানের আশা পেছাতে চায়, এটা তার একটা পজিটিভ ব্র্যান্ডিং। ভারত যাকে ঠেকাতে চায় তিনি সহি লোক, তিনি এই রাষ্ট্রের স্বার্থে কাজ করবেন, জনগণের স্বার্থে কাজ করবেন, এটা শিওর। তিনি ভারতের স্বার্থের বিপরীতে দাঁড়াবেন, এটা শিওর। সুতরাং তারেক রহমানকে যদি ভারত বাধা দিয়ে থাকে, আমি জানি না কিভাবে দেবেন, সেটা আমি পজিটিভ বলেই দেখতে চাই। এমনকি আমেরিকাও যদি তার সাথে কোনো না কোনো ইস্যুতে কোনো আন্ডারস্ট্যান্ডিং বা ডিলিং এর চিন্তা করে, সেটা যদি রাষ্ট্রের কথা মনে করে তিনি দূরে থেকে আমেরিকাকে নাখোশ করে থাকেন ফর দ্য টাইম বিং, সেটাও পজিটিভ। তিনি দেশপ্রেমিক, এভাবেই প্রমাণিত হয় ব্যাপারটা। যাই হোক, আমি মনে করি না এই দেশগুলো এখানে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। আর তিনি যেহেতু বলেননি, আমিও আসলে খুব বেশি স্পেকুলেট করতে চাই না। এবং উনি বলছেন যে এর মধ্যে আসলে সম্পূর্ণ তার হাতে নেই, এর মধ্যে আরো অন্যান্য ইস্যুস আছে, কম বেশি নানান কিছু থেকে থাকতে পারে। হলেও সেটা আমি আশা করি তিনি ওভারকাম করতে পারবেন, যেটা এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আর এই ধরনের প্রেক্ষাপটে তিনি দীর্ঘদিন দেশে নাই,
নানান রকম সেন্টার অফ পাওয়ার্স আছে দেশের ভেতরে, দেশের বাইরে, তাদের সাথে যদি কোনো না কোনো ফর্মে তার যেভাবে আসা সেটা নিশ্চিত করার জন্য আলাপ আলোচনা যদি চলে, সেখানে যদি কিছু না কিছু ক্ষেত্রে কোনো না কোনো ফ্যাক্টর কাজ করে থাকে, সেটা নিশ্চিতভাবে তিনি ম্যানেজ করে আসবেন। আর আমরা আবারও বলছি, এটা আমরা মনে রাখবো, এটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ক্ষমতায় যখন একজন মানুষ চলে আসবেন, তিনি যদি সত্যিকার অর্থে দেশের ভালো করতে চান, তিনি যদি চান দেশটাকে ভালো করবেন এবং পরবর্তীতেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইবেন, হাসিনার মতো ভোট চুরি করে ক্ষমতায় থাকবেন না, তাহলে তিনি রাষ্ট্রের স্বার্থে কাজ করতেই পারেন, সেটা তার জন্য মোটেও অসম্ভব কিছু হবে না। আর এছাড়া অন্যান্য ইস্যুগুলো তো আছেই। নিরাপত্তা নিয়ে তার ক্লিয়ার একটা গ্রিন সিগন্যাল প্রয়োজন হতে পারে, যেটা নিয়ে স্পেকুলেশন অনেক বেশি। এটাও আমার কাছে মোটা দাগে সঠিক কারণ মনে হয়। আমি গত ভিডিওতেই বলেছি, গতকাল অনেকে বলছেন তিনি এসে সব ঝুঁকে নিয়ে চলে আসুক। উনি সুইসাইড করার কোনো মানে নাই। এবং আবারও বলি, এটা গতদিনও বলেছি, এটা বারবার বলা দরকার, ওনার চলে যাও, ওনাকে যদি এরকম কিছু না করুক যে তাকে হত্যা করে ফেলা গেল, কেউ না কেউ, অনেকেই চাইবেন অন্তত যে দেশটা বাংলাদেশকে কলোনি বানাতে চায় তাদের সেরকম খায়েশ থাকতেই পারে। বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব, এবং সেই অস্থিরতায় বিএনপির মতো দলটা ভেঙে যাবে, খুব সম্ভাবনা আছে তিনি যদি না থাকেন। এবং মাথাচাড়া কারা দেবে আমরা বুঝতেই পারি। বাংলাদেশে একটা মোটামুটি ডান আর অতি ডানরা মিলে বাংলাদেশের মাটি দখল করবে, এবং এই প্রেক্ষাপট তৈরি হলে ভারত বলে আর অন্যান্য অনেক দেশের কথা বলে তাদের ইন্টারভেনশনের সুযোগ বেড়ে যায়। সুতরাং তারেক রহমান, আবারও বলি, আমাদের কাছে বাইরে থেকে মনে হচ্ছে যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। আমি বহুবার এই প্রশ্ন শুনেছি 5 আগস্টের পরবর্তী সময় থেকে। তার কাছে তথ্য আমাদের চাইতে বেশি আছে, সো আমরা তার উপরে রিলাই করতে চাই। আমি রিলাই করি সবকিছু নিয়ে, সব ওজন নিয়ে, কারণ উনি প্রত্যেকটা সিদ্ধান্ত যখন নিচ্ছেন, খালি মায়ের ব্যাপার না, তিনি যখন এমনি আসছিলেন না তখনই প্রচুর সমালোচনা হয়েছে। এখন মা এত অসুস্থ, এখন আসতে পারছে না, যদিও তার লন্ডনে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তার না আসলেও চলে, কিন্তু ওই প্রশ্ন থেকে যাবে যে উনি কেন আসছেন না, কেন আসবেন না। এই প্রেক্ষাপটে ওনার দলকে সরাসরি নেতৃত্ব দিয়ে নির্বাচনে নিয়ে যাওয়া এবং পাশ করিয়ে নিয়ে আসাই তার জন্য সবচেয়ে ভালো। যদিও আমাকে অনেকে যখন বলতেন, আমি ধারণা করতাম যে, আমি এটা মনে করতাম তিনি যদি নির্বাচনের খুব তফসিলের আশপাশে আসেন, সেটার একটা পজিটিভ দিক এরকম হতে পারে যে তিনি আশাজনিত যে হাইপ আছে, সেই হাইপটা নির্বাচন পর্যন্ত পুরো কাভার করে যাবে, সেটা দিয়েই নির্বাচনটা ঘটিয়ে দেয়া, এটা হয়তো পলিটিক্যালি একটা ভালো স্ট্র্যাটেজি হয়ে থাকতে পারে। আমি জানি না, আবারও বলছি, কতগুলো স্পেকুলেশন। তবে দিনের শেষে আমরা এটা চাইব যে তিনি সুস্থ থাকুন, তিনি থাকুন, তার দল বাংলাদেশে ক্ষমতায় যাক, এটা চাই। আমাদের আসলে, আমরা যারা মধ্যপন্থী মানুষ, সব রকম সমস্যা স্খলনের পরও এই মুহূর্তে মাঠে আমাদের বিএনপি ছাড়া আসলে আর কোনো অপশন নেই, এবং সেই দলের নেতা জনাব তারেক রহমান ছাড়াও কোনো অপশন আসলে আমাদের সামনে নেই। ইসলামের নামে সমাজে বিশৃঙ্খলা চলছে এখনো। ইসলামের নামে বলছি কারণ আসলে যা ঘটছে সেটা ইসলাম কখনো সমর্থন করে না, এটুকু বোঝার বেসিক জ্ঞান আমাদের নিশ্চয়ই আছে। বাউলদেরকে নিয়ে একটা ঘটনা ঘটছে, আমরা খেয়াল করেছি কিছুদিন আগে, জনাব আবুল সরকারের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, সেটা নিয়ে মামলা হয়েছে, তিনি গ্রেফতার হয়েছেন। তার এই সিদ্ধান্ত আদালত নিক তিনি সেটা করেছেন নাকি করেননি, কিন্তু সেটাকে কেন্দ্র করে যখন কিছু মানুষ প্রতিবাদ করে, আমাদের সমাজে এটা হয় যে এই প্রতিবাদ করা যায়, কাউকে গ্রেফতার করা হলে তার অনুসারীরা, সেটা রাজনৈতিক হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, মানববন্ধন করেন, মিছিল করেন, এগুলো আমাদের খুবই ট্রেন্ড, সেগুলোর হামলা, এবং সেটা চলছে এখনো। আরেকটা ঘটনা ঘটেছে, ঢাকার একজন বিএনপি নমিনেটেড ক্যান্ডিডেট সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে এবার একইভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয়েছে। আমরা দুটো ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই, এবং আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা রিস্কি হলেও বলতে হবে, রিস্কি মানে এটা কথা বললেই নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষী ট্যাগ পাওয়া যায়, দিচ্ছেন। শুধু ফেসবুক বা ইউটিউবে এসে বট কমেন্ট করা হচ্ছে তা না, তথাকথিত অনেক ধর্মগুরুরাও এ ধরনের ট্যাগ দিচ্ছেন। খুবই রিস্কি, বাট আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চাই। আমরা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এবার আরেক ধরনের ফ্যাসিবাদ, ধর্মীয় ফ্যাসিবাদের মুখে পড়বে, সেটা আমরা কখনোই একসেপ্ট করবো না। ধর্মের নামে ফ্যাসিবাদকে আমরা একসেপ্ট করবো না, বরং এই ফ্যাসিবাদ ফাইট করা একটু রিস্কিও, আমি সেই জায়গায় আসবো। দুটো ঘটনা, আমরা যেটা বলছিলাম যে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে যখন প্রথম দিন প্রতিবাদ হয়েছিল,
তার অনুসারীদের অনেকে, তার বন্ধুদের অনেকে, তারা এসে প্রতিবাদ করতে গেছেন। তাদেরকে মিছিল করে জবাই কর, ধরে ধরে জবাই কর বাউলদেরকে এই স্লোগান দিয়ে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পিটিয়ে পুকুরে ফেলা হয়েছে, ওখানে ঢিল মারা হচ্ছে সব পুলিশের সামনে, আমরা দেখেছি। আবু সরকারের স্ত্রী পরবর্তীতে আমাদেরকে জানান তিনি এর পরের দিন মামলা করতে গেলে পুলিশের সাহায্য পাননি ঠিক মতো। থেমে যায়নি ঘটনা। গতকাল আরো দুটো জায়গায়, একটা হচ্ছে ঠাকুরগাঁওয়ে একই ধরনের একটা প্রতিবাদ করতে যাচ্ছিলেন বাউলরা, তাদের উপরে হামলা হয়েছে। এবং খুলনাতে এখানে একটা ছাত্র জোট বা ছাত্র সংগঠন, তারা এটার বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ জানাতে গিয়েছিল, এবং সেখানে আবার আরেক গ্রুপের ছাত্র জনতা, বাংলাদেশে এখন ছাত্র জনতা বলে, তৌহিদি জনতার মতো ছাত্র জনতা বলেও যে কোনো কিছু করা যেতে পারে, এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদও করতে দেবে না। তাদের কয়েকটা কথা আমি একটু পড়ার লোভ সামলাতে পারছি না, তাদের ভাষা হচ্ছে এইরকম। মানে যারা আন্দোলন করতে গিয়েছিল সেটা ছিল গণতান্ত্রিক ছাত্র জোটের, এখানে ঘোষণা দিয়েছে, তারা যখন গিয়েছেন ঘোষণা দিয়েছে তাদের প্রতিহত করা হবে, তাদেরকে তাড়িয়ে ধাওয়া করেছেন, ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়েছেন, মারধর করা হয়। বাউলদের পক্ষে কেউ দাঁড়ালে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়। নাস্তিকদের জায়গায় খুলনা হবে না বলে স্লোগান দেন কেউ কেউ। এই হচ্ছে তাদের স্লোগান। এই যে বলছিলাম, বাউলদের অধিকার নিয়ে যখন কেউ কথা বলতে যাবেন তিনি নাস্তিক। বাংলাদেশে একজন মুসলিমকে নাস্তিক ট্যাগ দেয়া ভীষণ ঝুঁকিপূর্ণ। তার জন্য মুসলিমকে নাস্তিক বলা মানে হচ্ছে তাকে মুরতাদ ঘোষণা করা হচ্ছে, এবং কেউ কেউ মনে করেন মুরতাদদেরকে মেরে ফেলা যায়, তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়। সেই চেষ্টা চলছে। এক অবর্ণনীয় অসভ্যতা শুরু হয়েছে আমাদের দেশে, এবং ডক্টর ইউনূস সরকার যথারীতি নির্বিকার। কথা ছিল তিনি এগুলো নিয়ে যথেষ্ট কঠোর অবস্থান নেবেন, রাষ্ট্র নেবে, রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করবে। আগের দিন যেহেতু পেটানো গেছে পুলিশের সামনে, বাকিদের এখন সাহস হবে, হ্যাডাম হবে যে কাউকে পেটানো যাবে। আমি কথা বলছি, আমাকে রাস্তা ধরে পিটিয়ে দেওয়া যেতেই পারে, এবং সে আহ্বানও হয়তো কেউ কেউ জানাবেন কখনো, এবং ডক্টর ইউনূস সরকার কিছু করবেন না। আমি এই যে ধর্মের নামে ফ্যাসিবাদ, সে প্রশ্নে আসবো, মাঝে একটু বলে নেই যারা সঞ্জয় ইসলাম তুলির কথা আমি আগেও একদিন বলেছি। মানে খুবই আফসোসের ব্যাপার, সেদিন তার লড়াইয়ের কথা বলেছে, আজকে আর পুনরুল্লেখ করতে চাই না। যারা আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের খোঁজ খবর রেখেছি, 5 আগস্টের পরে তো কিছু লোকজন এসে বিরাট বিপ্লবী সেজে গেছেন, যারা আমরা এই ধারাবাহিক লড়াইটা দেখেছি, সে সময় ভাই গুম হওয়া তুলি কি করেছেন, কিভাবে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ফাইট করেছেন, এগুলো আমাদের চোখের সামনে ছিল। তার বিরুদ্ধে এবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যেটা এসছে, এনসিপি শ্রমিক উইং এর একজন সদস্য এই মামলাটা করেছেন। এটাও খুবই ফানি বলবো, একটা মধ্যপন্থী দল সেই ধরনের মামলা করছেন। মামলাটা এই কারণে অপ্রয়োজনীয় এবং হাস্যকর। এটা কেন করা হয়েছে আমরা ধারণা করতে পারি, আমি আসছি সেই জায়গায়। হাস্যকর এই কারণে যে তুলি যা বলেছেন, এটাকে যারা শুনেছেন তাদের কাছেও এটা খুব বেশি অফেন্সিভ অনেকের কাছে মনে হয়নি, আমি দেখলাম লিখছেন। কিন্তু সবচাইতে জরুরি কথা, তুলি অল্প কিছু সময়ের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং অ্যাপোলোজাইজ করেছেন। আমি মনে করি এরপর এই জিনিসগুলো নিয়ে মামলার জায়গায় যাওয়ার কথা ছিল না, যদিও মামলা নিয়ে তদন্ত করার কথা বলা হয়েছে, মামলা নেওয়াই উচিত হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু এখন ধর্ম অবমাননার অভিযোগ না নিয়ে মনে হয় থাকবেন, এই সাহস এখন আর হচ্ছে না। যাই হোক, তুলির বিরুদ্ধে আমরা খেয়াল করেছি ওইখানকার আরেকজন বিএনপি নেতা, যিনি সংসদ সদস্যর মনোনয়ন চেয়েছিলেন, তিনি না পেয়ে মশাল মিছিল করেছেন। এ ধারণা করা হয় মশাল মিছিলতে তার নামে হয়েছে, তা না, মশাল মিছিল হয়েছে তুলির বিরুদ্ধে একাধিকবার। ফলে এই ধারণা করার কারণ আছে, যিনি মনোনয়ন চেয়েছেন কিন্তু পাননি, তিনি এই কাজগুলো করেছেন। এই মামলাটাকে আমরা এটার সাথে রিলেট করতে পারি। আর আমরা খেয়াল করবো ওখানে জামাতের একজন এক অর্থে খুব হেভিওয়েট, মানে উনি জামাতের বড় পদে আছেন তা না, জামাত নির্বাচিত হয়ে আসুক এরকম চাওয়া একজন মানুষ, ব্যারিস্টার আরমান, ওখানে ফাইট করছেন। তো এখানে পুরো এগুলো এর সাথে এক ধরনের যোগসাজশ বা এক ধরনের যোগাযোগ থাকতেই পারে। তুলিকে যদি পরাজিত করা যায়, তিনি যেহেতু রাজনীতি করেননি, এত রকম চাপে তাকে ফেলে তাকে দুর্বল করার চেষ্টা হতে পারে। আমি দুটো ঘটনা একসাথে, এই যে হামলা এবং এটাকে একসাথে করলাম, কারণ বাংলাদেশে এখন ধর্ম নিয়ে কিছু যদি বলা হয়, কিছু যদি করা হয়, ঝুঁকিটা এটা দাঁড়াচ্ছে এর পক্ষে বলার, মানে যে মানুষগুলোর উপরে ধর্মের নামে অন্যায় করা হচ্ছে তাদের পক্ষে বলার মানুষ কমে গেছে।
রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে অবস্থান নিতে সাহস করে উঠতে পারছে না, তাদের ভোটের রাজনীতি আছে। আমরা এই প্রশ্ন করব, আসলে ভোটের রাজনীতি থাকলেও তারা এটা করবেন কি করবেন না। যে এমনকি যে দলগুলো ইসলামের নামে রাজনীতি করেন, আমরা কারো স্টেটমেন্ট কিন্তু দেখি নাই, কেউ বলেননি যে বাউল প্রতিবাদ করতে এসছে তাকে তুমি পেটাতে পারো না, প্লেন এন্ড সিম্পল। এই কথা বলতে ইসলামী দলগুলোর কেন বাঁধবে? আমি আবারও বলছি, আবুল সরকারের বক্তব্য নিয়ে যদি অভিযোগ থাকে তারা তার বিচার চাওয়ার ইত্যাদি বিবৃতি তারা দিতে পারেন, কিন্তু এই হামলার ব্যাপারে কেন এমনকি ইসলামী দলগুলো প্রতিবাদ জানাচ্ছে না? আমরা বিএনপিকে দেখেছি, বিএনপি মহাসচিব এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, কথা বলেছেন, হুইচ ইজ রাইট, আর অন্য দলগুলো বলছে না। একটা কথা মনে রাখবো, হাসিনার ফ্যাসিবাদকে ফাইট করা সহজ ছিল এক অর্থে, আমরা মন খুলে বলতে পেরেছি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পেরেছি। কিন্তু যখন একটা ফ্যাসিবাদী মানসিকতা দেখা যায় ইসলামের নামে, তখন এই ঝুঁকি থাকে, ঝুঁকি না বিপদ তৈরি হয়, যে যে কেউ ট্যাগ করে নাস্তিক বানিয়ে দেবে, যে কেউ ট্যাগ করে ইসলাম বিদ্বেষী বানিয়ে দেবে, এবং এই ঝুঁকি অনেকে নিতে চাইছেন না। এটা সত্যিকার অর্থেই খুব বড় ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আমরা এই বাংলাদেশে একটা বড় অ্যালার্মিং সাইন দেখতে পাচ্ছি, এবং এই অ্যালার্মিং সাইনটা এখানে শেষ হয়ে গেছে তা না, এখানে শেষ হয়ে গেছে তা না। বোতল থেকে জিন বের করে ফেলা হয়েছে, জিন বেরিয়ে গেছে হয়তো, সম্ভবত। ফলে সামনে কি হবে এটাও আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে। ফলে আমরা এখনই যদি এটা ফাইট না করি, আমরা যদি ভয় পেয়ে বসে থাকি, আমরা যদি এটার বিরুদ্ধে কথা না বলি, আমরা বিপদ ডেকে আনছি। আজকে তুলির বিরুদ্ধে মামলা হয়েছে, একসময় জামাতের বিরুদ্ধে একই ধরনের মামলা হয়েছে। এগুলো ভালো জিনিস না, এগুলো খুবই খারাপ জিনিস। আমরা তখন এগুলোর বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু এখন যেহেতু কারো কারো পক্ষে যাচ্ছে, তারা আর কথা বলছেন না। খুবই অন্যায় আচরণ, খুবই ভুল আচরণ। এভাবেই আসলে ফ্যাসিবাদ ভেতরে ঢুকতে থাকে। শেখ হাসিনার পর আরেকটা পাল্টা ফ্যাসিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিতে পারে, ঝুঁকি আমাদের মধ্যে ছিল। কারণ একটা দীর্ঘ ফ্যাসিবাদী এবং একটা সময় এসে মাফিয়া সরকার যখন ক্ষমতায় থাকে, তখন আমাদের গণতান্ত্রিক মানসিকতা, মূল্যবোধ, ওগুলো নষ্ট হয়। আমরা আমাদের অজান্তেই খানিকটা ফ্যাসিবাদী হয়ে উঠি, বা অনেক ফ্যাসিবাদী হয়ে উঠি। আমরা শেখ হাসিনাকে সরাতে চাই আসলে তার জায়গায় আমার ফ্যাসিবাদী মানসিকতাটাকে এস্টাবলিশ করার জন্য। সেটারই বহিঃপ্রকাশ দেখছি। খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমরা চুপ থাকছি, এটা তার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার।